আমরা বেশ কয়েক মাস ধরে দেখছি ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন কিন্তু অফ দ্য ফিল্ড বিভিন্ন রকম কন্ট্রোভার্সিতে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলছেন, বা কোথাও এটা বলা ভালো যে নিজের ট্যাকটিক্যাল ফেলিওর, নিজে যেসব ভুল করেছে সেই ভুলগুলোকে ঢাকার জন্য বিভিন্ন রকম অফ দ্য ফিল্ড বিভিন্ন রকম সার্কামস্ট্যান্সেসকে নিজের সামনে ঢাল হিসাবে তুলে ধরার চেষ্টা কিন্তু করছেন। রিসেন্টলি জামশেদপুরের সাথে ইস্ট বেঙ্গল যে ম্যাচটা হেরেছিল, তারপর কিন্তু অস্কার ব্রুজের মতে যে আমরা ম্যাচটা কোথায় হেরেছি, না আমাদের যে মডার্ন প্লেয়াররা রয়েছে তাদের তারা রোজা রেখে ম্যাচ খেলছে, তার জন্য কিন্তু আমরা ফুল স্ট্রেংথে কিন্তু টিম নামাতে পারছি না, বা সেই পোটেনশিয়ালটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। আমি জানি না এটা কোন ধরনের কথাবার্তা, কি ধরনের মন্তব্য এই জিনিসটা। লাস্ট দেখেছিলাম আইএফএ শিল্ডের ফাইনালের পর গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে কিন্তু রিজাইন করতে হয়েছিল, কারণ বিভিন্ন রকম কন্ট্রোভার্সি কিন্তু সেটাকে নিয়ে হয়েছিল। আমরা জানি মোটামুটি সেই ঘটনা। এখনো কিন্তু আবার সেম জিনিস কিন্তু রিপিট করছে উনি, কোথাও নিজের ট্যাকটিক্যাল যে দোষগুলো সেগুলো স্বীকার না করে উনি কিন্তু বারবার মানে এরকম অফ দ্য ফিল্ড বিভিন্ন রকম কিন্তু জিনিসগুলোকে নিয়ে সামনে নিয়ে আসছেন। এটা কিন্তু কোচ অস্কার ব্রুজনের মতন ব্যক্তিত্বের থেকে কিন্তু একদম আশাজনক কিন্তু নয়, কারণ উনি টিমের কোচ, ওনার বিভিন্ন রকম মন্তব্যতে কিন্তু টিমের উপর কিন্তু বিশাল বাজেভাবে এফেক্ট করবে। সেখানে এইরকম টাইপের মন্তব্য যে রোজা রাখার দরুন আমি আমার টিমকে ফুললি স্ট্রেংথ ওয়াইজ কিন্তু খেলাতে পারছি না, এটা আমি জানি না কোন ধরনের কথাবার্তা। আরও তো অনেক আইএসএল ক্লাব রয়েছে, আর ক্লাবে কি মডার্ন প্লেয়াররা নেই? বা ইন্ডিয়ান ফুটবলে কি মডার্ন প্লেয়াররা আগে কখনো ছিল না, না এখনো নেই? শুধুমাত্র ইস্ট বেঙ্গল টিমে মডার্ন প্লেয়ার রয়েছে। হ্যাঁ মানছি, তোমার টপ 11-এর মধ্যে 3টে প্লেয়ার মোহাম্মদ রাকিব, বাসিম রশিদ আর হচ্ছে ইউসুফ এজেজারি রোজা রেখে করে। দুনিয়ার যে কোনো জায়গার মডার্ন প্লেয়াররা কিন্তু তারা রোজা রেখেই কিন্তু খেলে, এইটা তাদের রমজান মাস। আই হোপ নেক্সট টাইম থেকে কিন্তু এরকম বিভিন্ন রকম অফ দ্য ফিল্ড যেসব সার্কামস্টেন্সেস গুলোকে তুলে আনার চেষ্টা করে কোচ, সেই জিনিসটা হয়তো করবেন না, কারণ তার মতন ব্যক্তিত্বের কাছ থেকে কিন্তু এটা একদমই শোভা পায় না। ওয়েল, তো এই বিষয়টা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, এখানে আমি স্টপ করছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ফুটবল ম্যাট্রিক্স। আমাদের সবাইকে স্বাগত প্রি ম্যাচ স্টকের একটা নতুন এপিসোডে। আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেট, টিম রিভিউ, প্লেয়ার রিভিউ, স্ট্যাটস রিভিউ, এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল এবং অ্যানালিটিক্যাল বলা ভিডিও কিন্তু আমি বানাই। তোমরা যদি এরকম টাইপের কন্টেন্ট পছন্দ করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এইবার কথা বলবো যে আগামীকাল যে ইস্ট বেঙ্গলের সাথে গোয়ার ম্যাচটা রয়েছে, পার্টিকুলার সেই ম্যাচটা নিয়ে। প্রথমে আমি টিমের আপডেটটা দিয়ে দিই। সেটা কিন্তু কেভিন সিভিলে কিন্তু ইন্ডিয়া চলে এসছে, রিহ্যাব তার কিন্তু স্টার্ট হয়ে গেছে, কিন্তু এফসি গোয়ার ম্যাচে কিন্তু সম্ভাব্য এটাই দেখা যাচ্ছে যে কেভিন সিভিলে কিন্তু টিমে কিন্তু থাকবে না। এবার সেটা জানা যাবে আজকে প্রি ম্যাচ যে প্রেস কনফারেন্স হয়, সেই প্রেস কনফারেন্সে কিন্তু দেখা যাবে। আর কোথাও নওরেম মহেশ কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছে, নওরেম মহেশও কিন্তু মোটামুটি ফিট কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো দেখা যাক নওরেম মহেশকে স্টার্ট করায় নাকি। ফাইনালি হয়তো এই ম্যাচে আমরা নন্দা শেখারকে কিন্তু আমরা প্লেইং 11-এ দেখতে পারবো না। এটা মোটামুটি এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার যে নন্দা শেখার কিন্তু আর প্লেইং 11-এ থাকছে না। কোথাও মহেশ যদি ফিট থাকে, ফুল ফিট না থাকলেও যদি 20 থেকে 25 মিনিটও নরেন মহেশ দিতে পারে, তাহলে কিন্তু কোথাও সাবস্টিটিউট হিসেবে আসতে পারে, এডমুন্ড রালিডিকে কিন্তু স্টার্ট করাতে হতে পারে। তো মোটামুটি ওই রকমই প্লেইং 11 হতে চলেছে। গোলকিপার সেকশনে প্রভসুকান সিং গিল, ডান দিক থেকে কিন্তু মোহাম্মদ রাকিব, বাঁ দিক থেকে কিন্তু জয়গুপ্তা। আর জয়গুপ্তা কিন্তু তার ফর্মার ক্লাব এফসি গোয়ার এগেনস্টে কিন্তু এইটা কিন্তু তার প্রথম ম্যাচ। দুটো সেন্টার ব্যাক লালচুন্নুঙ্গা, আনোয়ার আলী, মাঝখানে ডিফেন্সিভ মিডিয়া জোনে কিন্তু মোহাম্মদ রাশিদ। সাউল ক্রেসপো এই ম্যাচে কি করবে না করবে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবে জানা যায়নি। আমরা জানতে পারবো প্রি ম্যাচ প্রেস কনফারেন্স যেটা হবে 2টোর সময়, সেই সময় কিন্তু কোচ অস্কার ব্রুজন কি বলে সেটা কিন্তু দেখার বিষয় হবে। সেখানেই কিন্তু আমরা জানতে পারবো যে সাউল ক্রেসপো আদেও টিমে থাকবে কিনা। যদি থাকে যেদিন ম্যাচ, তার আগে কিন্তু আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো আমার কমিউনিটিতে কিন্তু পোস্ট করে। তো চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে রেখো তার আগে। অ্যাটাকিং মিডিয়া জোনে কিন্তু মৃগুয়েল ফিগুয়েরা, ডান দিক থেকে এডমুন্ড রালিডিকা, বাঁ দিক থেকে বিপিন সিং, আর সেন্টার ফরওয়ার্ডে কিন্তু ইউসুফ এজেজারি। এই হয়তো প্লেইং 11 থাকতে চলেছে। কোথাও বড় কোনো পরীক্ষার মুখে কোচ যদি না ফেলে, তো দেখা গেল আবার অ্যান্টন সোজবাককে আবার ওই রকম আগের দিনের মতন বিভিন্ন রকম মাল্টিপল পজিশনে খেলিয়ে দিল, তাহলে কিন্তু এই ম্যাচ থেকেও কিন্তু সেরকম ফলস্বরূপ কিছু আসবে না। এটা কিন্তু আমাদের তখন ধরে নিতে হবে। গোয়ার সব থেকে বড় উইক পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে তার যে কি প্লেয়ার, বোরা হেডারা থেকে শুরু করে ইকর গোয়ারেকচেনা থেকে শুরু করে এইসব প্লেয়ার কিন্তু মোটামুটি এই সিজনের আগে কিন্তু বেরিয়ে গেছে। গোয়া যে 2টো ম্যাচ জিতেছে, একটা মোহামেডানের এগেনস্টে জিতেছে 2-0 স্কোর লাইনে, আর একটা কোথাও দিল্লির সাথে ম্যাচ জিতেছে, সেটাও কিন্তু
1-0 স্কোর লাইনে, হ্যাঁ অনেক চান্স ক্রিয়েট করেছিল কিন্তু ফিনিশটা কিন্তু করতে পারেনি। তো কোথাও গোয়ার এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে কোথাও সে কিন্তু তার ফুললি শেপে নেই। ইন্টার কাশির বিরুদ্ধে কিন্তু সে ড্র করেছিল, ইন্টার কাশি কিন্তু সদ্য প্রমোটেড হওয়া টিম আই লিগ থেকে। তো কোথাও সেই টিমের এগেনস্টে কিন্তু এফসি গোয়া কিন্তু ড্র করেছে। কোথাও ইস্ট বেঙ্গল যে ফর্মে রয়েছে আপাতত, হ্যাঁ একটা ম্যাচ হেরেছে, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে যে শেপের মধ্যে রয়েছে, একটা দুটো হার কিন্তু খুব একটা সমস্যার মুখে পড়ার কথা নয় কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য। কোথাও এখনো পর্যন্ত যে ইস্ট বেঙ্গলের যে স্ট্রেংথ রয়েছে সেখানে কিন্তু ধারে বাড়ে শক্তিতে কিন্তু এফসি গোয়া কিন্তু পিছিয়ে স্টার্ট করবে, কারণ একটাই যে কোথাও এফসি গোয়ার কাছে কিন্তু ফুল স্ট্রেংথে কিন্তু তার 11টা কিন্তু নেই। কোথাও ড্রাজিত ভালো খেলছে অ্যাটাকিং মিডিও জোনটায়, পল মোরেনো ভালো ডিফেন্স করছে সেখানে, সন্দেশ জিঙ্গান আর তার দুটো যে সাইড ব্যাক আকাশ সাংওয়ান, বরিস সিং, এরা কিন্তু যথেষ্ট স্পিডি সাইড ব্যাক, খুব সুন্দর কিন্তু ওভারল্যাপে উঠে যায়। কোথাও এই জায়গাটা কিন্তু এই ম্যাচেও কিন্তু প্রমাণ করতে হবে কোথাও জয় গুপ্তা আর কোথাও মোহাম্মদ রাকিবকে, যে কোথাও এই এফসি গোয়ার দুটো যে চ্যানেল, মানে একটা ডান দিক থেকে একটা বাদিক থেকে যে চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো কিন্তু ব্লক করতে হবে, কারণ ম্যাক্সিমাম ক্রস, ম্যাক্সিমাম পাস কিন্তু এই দুটো চ্যালেঞ্জ থেকেই কিন্তু আসে। আর সেখানে সুযোগ সন্ধানী ঈশান পান্ডিতা থেকে শুরু করে ড্রাজিট কিন্তু এই ডি বক্সের বাইরে বা ডি বক্সের মধ্যে কিন্তু প্রেজেন্সটা কিন্তু নিজের দেখাবে। তো কোথাও এই জায়গাগুলো থেকে কিন্তু একটুখানি সাবধান থাকতে হবে, কি দুটো আমাদের সাইড ব্যাক যারা রয়েছে তাদের কিন্তু গোয়ার দুটো উইঙ্গারকে কিন্তু আটকাতে হবে, নাহলে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু ক্রস আসবে। আর বিশেষ করে সেট পিস, যেখানে পল মরেনের মতন প্লেয়ার রয়েছে, যেখানে সন্দেশ জিঙ্গানের মতন ইন্ডিয়ান ফুটবলে দাপানো খাপানো এরকম প্লেয়ার রয়েছে, তাদের হেডিং কোয়ালিটি অনেক ভালো, সেট পিসের দিক থেকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। আগের দিনের মতন যেন না হয় যে স্টিফেন এজেকে কোথাও মানে শিল্ড করছে মোহাম্মদ রাকিব, যার 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি এরকম হাইট। তো কোথাও এই ফাম্বেল গুলো যেন নেক্সট দিন না হয়, নেক্সট দিন যদি হয় তাহলে কিন্তু সত্যি ইস্ট বেঙ্গলের জন্য চাপ আছে। ইস্ট বেঙ্গলের স্ট্রেংথ পয়েন্ট এখনো পর্যন্ত এটাই, যে কোথাও ইস্ট বেঙ্গলের দৃঢ় তার মেন্টালিটি, উইনিং মেন্টালিটি, এটা কিন্তু সব থেকে বড় প্লাস পয়েন্ট। তার মধ্যে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ, জানি না সাউল ক্রিস্পো খেলবে কিনা, যদি সাউল ক্রিস্পো খেলে তাহলে কিন্তু সেই ইস্ট বেঙ্গলের পুরোনো মাঝমাঠ কিন্তু আমরা দেখতে পাবো, সেই মোহাম্মদ রাশিদ, সাউল ক্রিস্পো আর মিগুয়েলের সেই ট্রাইঅ্যাঙ্গেল, সেই জুটি, এই জুটি কিন্তু মোটামুটি আইএসএল এ কিন্তু এবার ঝড় তুলতে চলেছে, যদি সবকটা প্লেয়ার ঠিকঠাক তাদের ফর্মে থাকে আর যদি ঠিকঠাক শেপে থাকে। তো ইস্ট বেঙ্গলের কথাও কিন্তু এই ম্যাচটা কিন্তু জিততে হবে, তার কারণ এরকম চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকতে হলে শুধুমাত্র যে বটম টিমগুলো যারা রয়েছে, বটম টিমগুলোকে তো শুধু হারালে হবে না, টেবিলের উপরে যেসব টিমগুলো রয়েছে লাইক মোহনবাগান, এফসি গোয়া, বেঙ্গালুরু, জামশেদপুর, এদের এগেনস্টে কিন্তু ম্যাচ জিততে হবে, কারণ কম্পিটিশনটা কোথাও এদের মধ্যে হবে। তুমি যদি কম্পিট করো যে কোথাও আমার বটম টিমগুলোর এগেনস্টে আমি জিতবো আর কোথাও টপ টিমগুলোর এগেনস্টে আমি কোথাও সোসো ফুটবল খেলবো, ড্র করব, তাহলে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু সেই 5 নম্বর 6 নম্বর স্থানে কিন্তু রয়ে যেতে হবে, তাহলে কিন্তু চ্যাম্পিয়নশিপ ভুলে যেতে হবে যদি এরকম মেন্টালিটি থাকে। আমার যতদূর ধারণা কোথাও কোচের মেন্টালিটি আপাতত যেই পজিশনে রয়েছে, কোথাও ইস্টবেঙ্গল কিন্তু দাপিয়ে খাপিয়ে ফুটবল খেলার চেষ্টা করবে শুরু থেকে। তার অ্যাটাকিং মাইন্ডেড যে ফুটবলটা, যেটা তার মানে কিল দ্য গেম অ্যাপ্রোচ, একদম শুরুর 25 থেকে 30 মিনিট, তারপরে যখন সে লিড নিয়ে নেবে তারপরে কিন্তু কাউন্টার বেস ফুটবল কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে থাকে। তো এরকম যে গেম প্ল্যানটা, যেটা অস্কার ব্রুজোর টিপিক্যাল গেম প্ল্যান ইস্ট বেঙ্গলের জার্সিতে আমরা দেখেছি, সেই গেম প্ল্যানই কিন্তু আমরা আগামীকালের ম্যাচে কিন্তু আমরা দেখতে চলেছি। যদি সেরকম ভাবে কোথাও স্লিপ করে যায় ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু এবার চাপ রয়েছে, কারণ এই ম্যাচ স্লিপ করে যাওয়া মানে অনেকটা কিন্তু পিছিয়ে পড়া। আর কোথাও ইস্ট বেঙ্গলের অপোনেন্টে যারা রয়েছে তারা কিন্তু ফার এহেড, তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে লিগ টেবিলের দিকে। ম্যাচ সংখ্যা কম, ঘুরে দাঁড়ানোর সংখ্যাও কিন্তু অনেক কম থাকবে, কারণ এখানে কিন্তু সেই 24-26টা কিন্তু ম্যাচ নেই, এখানে কিন্তু 13টা ম্যাচ, তার মধ্যে 3টে ম্যাচ অলরেডি ডান, আর কিন্তু 10টা ম্যাচ পড়ে রয়েছে। 10টা ম্যাচই কিন্তু ডিসাইড করবে যে এই বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হবে কি না। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার ম্যাচে কি হয় সেটা তো দেখার বিষয় হবে, আর ম্যাচের পরে পোস্ট ম্যাচ টকের ভিডিও তো আমি অলরেডি নিয়ে আসবো, যেখানে ম্যাচে কি হলো পুরো ট্যাকটিক্যাল ওয়েতে কিন্তু আমি ডিসকাশন সেই ভিডিওতে কিন্তু করবো। তো ব্যাস এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত তোমরা কিন্তু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকলে একটু প্লিজ লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাস আজকের জন্য এটুকুই, দেখা হবে পরে মোহনবাগানের যে ম্যাচটা রয়েছে সেটার প্রি ম্যাচ স্টকের ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য শুভরাত্রি। Till then, subscribe the channel and tata.